কোর্টের নির্দেশ অমান্য করে তারা ঘর নির্মাণ করতে গেলে আমরা বাধা দিই। ওই বাধা না মেনে আমাদের উপর অতিরিক্তভাবে হামলা চালায়, লাঠি সোটা রড সহ আমাকে সহ আহত করে এবং বিশেষ করে মহিলাদের তারা অ্যাডভান্স করছে আমাদেরকে আহত করার জন্য। আজিয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে আরাজিয়ান সংবাদ সম্মেলনকারী নিরত এই ঘটনা 7 বছর পূর্বের ঘটনা। আমার দাদা আব্দুল মজিদ, আমার পিতা মজিবুল হক। আমার দাদা আব্দুল মজিদের সম্পত্তি ছিল 26 ঘন্টা 52 শতক। উনি সব সম্পত্তি বিক্রি করে দিছে 2-3 জনের কাছে। এই সম্পত্তি আমরা কিনে নিয়েছি। আব্দুল মজিদের কোনো সম্পত্তি নাই। আমরা আমার পিতা মরহুম মজিবুল হক মাস্টারের সম্পত্তির জন্য দাবি জানাতেছি। আমাদের বিবাদীগণ তাদের দাদার সম্পত্তি নিয়ে আমাদের সাথে বিবাদে জড়াইছে। আমরা শান্তিপূর্ণভাবে ঝগড়াঝাটি না করে, কারণ আমার বাবা এবং আমার জ্যাঠা জীবন অবস্থায় কমপক্ষে হলো 50 বার সালিসি বৈঠক হয়েছে, ফসলা হয় নাই। আমাদের জীবন দশায় যখন তারা ঘর বাঁধতেছে, ঘর নির্মাণের জন্য আমরা সহযোগিতা করেছি। তারা একটি ঘর 5 পরিবারের নির্মাণ করেছে। এখন আরেকবার ঘর বাঁধতেছে, মধ্যখানে কিছু জায়গা ছেড়ে দিয়ে আমাদের জায়গার উপরে এসে ঘর বাঁধতেছে। তাদেরকে অনেকভাবে বুঝিয়েছি, তাদেরকে ঘর বাঁধার জন্য আমরা বলেছি যে তোমরা ঘর বাঁধো, আমাদের আপত্তি নেই, কিন্তু আমাদের জায়গা ছেড়ে বাঁধো, তোমাদের যতটুকু জায়গা আছে ততটুকুই বাঁধো। কিন্তু তারা আগ্রাসী, তারা সবসময় আমাদের প্রতি জুলুম চালায়, নির্যাতন চালায়। তারা ঘরের বউ ছেলে মেয়ে সব মিলে আমাদের উপর বেশি অস্ত্র নিয়ে হামলা করে। এই জন্য আমি বিজ্ঞ আদালতের যে কপি আছে এই কপিটা আমরা থানাতে দিয়েছি এবং আগামী ভবিষ্যতে থানা যে 18 তারিখ একটা কমিশন গঠন করে মামলার তদন্ত এই ঘটনার নিষ্পত্তি করার জন্য আদালত কমিশন গঠন করবে এবং এটা উভয় পক্ষকে দেখে মাফি যা পরিমাণ যা পাবে তা বুঝিয়ে দিবে। কোর্টের অমান্য আমরা অগ্রাহ্য করতেছি না। আমরা কোর্টের আশ্রয় নিয়েছি। কোর্টে অভিজ্ঞ আদালত যাই করে আমরা তাহাতে সন্তুষ্ট থাকিব। কোর্টের নির্দেশনা আছে কাজ না করার জন্য, শান্তি বজায় রাখার জন্য আপনারা কোনো কাজ করবেন না। কোর্টের ইয়েকে আপনারা মান্য করে আপনারা নেমে পড়েন। যারা কাজ করতেছে এদেরকে আমি বলছি আমি ট্রিপল লাইনে ফোন করতেছি এবং আমি থানায় ওসিকেও ফোন করছি এমত অবস্থায়। তারপর আমি এসআই দেলোয়ার ভাইকেও ফোন করছি। নিজের ওনাদের সাথে আমি কথা বলছি। তো ওনারা বলছে আমরা কাগজ জমা নিয়েছি, তার মধ্যে আমরা ওনার প্রক্রিয়াটা উনি জানিয়ে এবং ফোন কাটে, অসুবিধা নেই। এরপর মামাও গেছে কথাবার্তা বলতে, আমিও গেছি কথাবার্তা বলতে। আমি এক পর্যায়ে ফেসবুক লাইভ দিই, এর মধ্যে কথা বলতে বলতে দেখি এরা পিছন থেকে হামলা করতেছে। আমাদের খালতো ভাই ছোট ভাই এরা বন্ধু বান্ধব গেছিল, এদেরকেও মারছে এবং আমার মামাকেও মারছে। এরা খুব আহত হয়েছে। ডাক্তারের রিপোর্ট নিয়ে আজকে একটা থানায় অভিযোগ করা হয়েছে অলরেডি। আমি সবাইকে একটু সতর্ক করে বলবো, আপনারা কাগজপত্র দেখে গণ্যমান্য ব্যক্তিগণ এবং প্রশাসন সবাই কাগজপত্র দেখে জায়গার যে ঝামেলা চলতেছে আজকে 7 বছর ধরে, এই জায়গার যে ঝামেলা যারা কথা বলতেছে বা অনেকে দাবি করে আমি সমাজে আমি অমুক, তো এটা তো সমাজের সমাধান করলে আজকে করে যেতে হতো না। আজকে সমাজীরা হয়তো বিভিন্ন জন বিভিন্ন দ্বারা প্রভাবিত, এখানে প্রভাব বিস্তার করতেছে এবং প্রভাবিত করতেছে, সেই জন্য সুরাহা হচ্ছে না। আমি সবার কাছে আহ্বান জানাই এবং আমি প্রশাসনের কাছে আহ্বান জানাই এবং গণ্যমান্য ব্যক্তি যারা সমাজে আছেন তাদেরকে আহ্বান জানাই, এখানে দলীয়করণ না করে, দলীয় ট্যাগ না লাগিয়ে ইয়ে করেন। আমার বড় মামারা এরা 17 জন সবাই হচ্ছে আমাদের বিএনপি পরিবারের। আমার কথা হচ্ছে এখানে দলীয় কোনো কথা নয়। আপনারা কাগজপত্র দেখে ঝামেলার যে জায়গা জমি সংক্রান্ত এটা আপনারা নিষ্পত্তি করবেন। অবৈধভাবে সম্পত্তি দখল এই বিষয়ে থানা যথাযথ কাগজপত্র নিয়ে অবহেলিত করা হয়। থানার অবস্থানে আমি ইএসএর খতিয়ানে অংশদানের জন্য বিজ্ঞ আদালতে এলএসটিরি মামলা এবং 26 এবং দ্বিতীয় আদালতে অপর মামলা নং 350 25 এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে নিজ মামলা নং 960 25 ইংরেজি দায়ী করিয়ে যাহা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছেন। আমি বাধা প্রদান করে গেলে শারীরিকভাবে অতর্কিতভাবে লাঞ্ছিত করেন। আমি প্রশাসনের কাছে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সহযোগিতা কামনা করি এবং আমার কথা হলো আমার বিএস সংসদের জন্য আমি নিজ মামলা করেছি এবং 146 দ্বারা মামলা করেছি। এই মামলা চলাকালীন আছে। মামলা চলাকালীন থাকার অবস্থায় আমার বিরুদ্ধে যেটা নিজ মামলা রিপোর্ট দিয়েছিল ওইটা আমি 148 দিয়েছি। 148 শুনানির পরে আমি নারাজি দিছি। নারাজি দেওয়ার পরে ওনার সম্পূর্ণ কাগজপত্র দাখিলের জন্য প্রধান শোকজ করেন আদালত। শোকজ করার পর এখান থেকে পোস্ট অফিসের মাধ্যমে থানা প্রদান করেন, নাইমের মাধ্যমে আমার বাড়িতে পাঠানো হয়, ওদেরকে দেওয়া হয়।
এবং কাগজপত্র দাখিলের পর পরবর্তী তারিখে শুনানি কার্য করা হয় 24/5/26 10 তারিখের মধ্যে দিয়েছেন বিজ্ঞ আদালত। আগামী নভেম্বরের 10 তারিখে তারিখ আছে। এবং আমি যেটা অস্থায়ী আদেশের জন্য মামলা করেছি, ওই মামলার মধ্যে 2 তারিখ শুনানি ছিল। 2 তারিখ শুনানির মধ্যে ওরা উকিল দিয়েছিল, আমরাও উকিল দিয়েছিলাম। দেওয়ার পরে ম্যাজিস্ট্রেট চিন্তা ভাবনা করে একটা নোটিশ দেওয়ার কথা ছিল 18 তারিখের মধ্যে। উভয় পক্ষে নোটিশ দেওয়ার পরে সরকারিভাবে ফি যতগুলো আছে জমা দিতে হবে। দেওয়ার পরে এখান থেকে সারাই পাঠাবে এই বিজ্ঞ আদালত সব সরজমিনে কাগজপত্র দেখিয়ে মাপজোপ করে কার কতটুক আছে পরবর্তীতে আদেশ দেওয়া হবে। ওনারা আমার 18 তারিখে দেখা আছে, আমি বিজ্ঞ আদালত থেকে আমি প্রশাসনের কাছে জমা দিয়েছি 14 তারিখে। 14 তারিখ রাজযন্ত্রকে 7:30 সময় আমি জমা দিয়েছি। বিবাদীরা তখন ওইটা না শুনে আদালতের অমান্য করে অভিভাবককে সান্ত্বনা দিয়ে আদালত 18 তারিখ দিন ধার্য করে। দিন ধার্য করার কারণে আমরা জোর জবরে এলাকায় প্রভাবশালী লোক নিয়ে তাড়াহুড়ো করে এলাকার দালাল করার জন্য অপচেষ্টা চালাইছে।